তোকে আজ শিক্ষা দিয়েই ছাড়বো। বন্ধা অপয়া কোথাকার, আমার ছেলের কপালে জুটলো। একটা মেয়েকে 10টা বছর ধরে সবার সামনে অপমান করা হয়েছিল। শুধু একটা কারণেই, সে নাকি মা হতে পারছে না। শাশুড়ির খোঁটা, আত্মীয়দের তাচ্ছিল্য, পাড়ার মানুষের নোংরা ইঙ্গিত, শেষ পর্যন্ত স্বামীর মারধর, আর তারপর তালাক। কিন্তু যেদিন সেই স্বামী দ্বিতীয় বিয়ে করল, যেদিন ডাক্তারি রিপোর্ট হাতে এলো, সেদিন বেরিয়ে পড়ল এমন এক সত্য, যে সত্য শুনে মাটিতে পড়ে গেল সবার অহংকার। কিন্তু ততদিনে এক নির্দোষ মেয়ের জীবন ভেঙে গুড়িয়ে গেছে। আজকের গল্প শুধু একটা মেয়ের গল্প না, আজকের গল্প সেই সব নীরব কান্নার গল্প, যেগুলো চার দেওয়ালের ভেতর চাপা পড়ে যায়। মেয়েটার নাম মেহরিন। সাধারণ ঘরের মেয়ে, কিন্তু তার ভেতরে ছিল অসাধারণ একটা সৌন্দর্য। নম্রতায়, ভদ্রতায়, শিক্ষায় আর চরিত্রে তার চোখে সবসময় এক ধরনের নীরব লাজ ছিল। কথা বলতো আস্তে, হাসতো মিষ্টি করে, আর বড়দের সামনে মাথা নিচু করে দাঁড়ানোর ভদ্রতা যেন তার রক্তে মিশেছিল। বয়সজন মাত্র 18, তখনই তার বিয়ে হয় একজন সরকারি চাকরিজীব যুবক রিয়াদের সঙ্গে। রিয়াদ শুরুতে খারাপ ছিল না, বরং বিয়ের পর প্রথম 1 বছর মেহরিনের মনে হয়েছিল হয়তো আল্লাহ সত্যই তাকে সুন্দর একটা জীবন দিয়েছেন। ছোট্ট সংসার, সন্ধ্যায় একসঙ্গে চা, ছাদে দাঁড়িয়ে গল্প। ঈদের কেনাকাটায় মেহরিনের পছন্দ মতো শাড়ি, বৃষ্টি হলে জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ হাসাহাসি। নতুন সংসারের ছোট ছোট স্বপ্নে ভরে উঠেছিল তাদের দিনগুলো। এক সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে মেহরিন চা দিচ্ছিল। জানো মেহরিন, তোমাকে আমার জীবনে পেয়ে মনে হয় আমি সত্যি ভাগ্যবান। মেহরিন লাজুক গলায় বলেছিল, এত তাড়াতাড়ি এমন কথা বলো না। না, সত্যি বলছি। শুধু একটা জিনিস বাকি। কি? আমাদের একটা ছোট্ট পৃথিবী, যেখানে তুমি, আমি আর আমাদের একটা বাচ্চা থাকবে। হ্যাঁ, তখনও ওরা দুজনই বিশ্বাস করত সব ঠিকঠাক হবে, সময় এলেই কোলে সন্তান আসবে। তা হয়তো সেই আকাশও দেখেছিল। সে নিচু গলায় বলেছিল, আল্লাহ চাইলে সব হবে। হ্যাঁ, তখনও ওরা দুজনই বিশ্বাস করত সব ঠিকঠাক হবে, সময় এলেই কোলে সন্তান আসবে। ঘর ভরে উঠবে হাসিতে। শুরুতে শাশুড়ি রোকেয়া বেগমও খুব খারাপ ছিলেন না। আত্মীয়রা এলে বলতেন, আমাদের বৌমা খুব শান্ত, খুব ভদ্র। মেহরিনও মন থেকে চেষ্টা করেছিল সবার মন জিতে নিতে। সকালে উঠে রান্না, ঘর গুছানো, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর সবই করত নিজের দায়িত্ব মনে করে। বিয়ের 1 বছর পার হলো, তারপর আরও কিছু মাস, কিন্তু সন্তানের খবর এলো না। প্রথমে বিষয়টা কেউ সরাসরি বলতো না, কিন্তু কথার ভেতর কথায় নরম খোঁচা শুরু হয়ে গেল। এক দুপুরে রান্নাঘরে দাঁড়িয়ে মেহরিন ডাল নাড়ছিল। রোকেয়া বেগম পাশ থেকে বললেন, এই যুগের মেয়েরা পড়াশোনা বেশি করে, কিন্তু সংসারের আসল দায়িত্বটাই ঠিকমতো নিতে পারে না। মেহরিন থমকে গেল। সে বুঝল কথাটা তাকে লক্ষ্য করেই বলা। তবু আস্তে জিজ্ঞেস করল, আম্মা, আমি কি কোনো ভুল করেছি? ভুল করেছো কিনা তা সময়ই বলে দেবে। সেদিন রাতেই মেহরিন খুব সাহস করে রিয়াদকে বলেছিল, তোমার আম্মা আজ এমন কিছু কথা বললেন, খুব খারাপ লাগল। রিয়াদ একটু বিরক্ত হয়ে বলেছিল, আরে মা বয়স্ক মানুষ, সব কথা মনে নিতে নেই। কিন্তু আমি তো চেষ্টা করছি। তুমিও না ছোটখাটো কথায় বেশি কষ্ট পাও। তার কষ্টটা সে যেমন গভীরভাবে অনুভব করছে, রিয়াদ ঠিক ততটা অনুভব করছে না। তবু সে চুপ করল,
কারণ সে স্বামীকে ভালোবাসত, আর সে বিশ্বাস করত ভালোবাসা থাকলে সব ঝড় একদিন থেমে যায়। কিন্তু সে জানতো না ঝড় তখনও আসেনি, তখন শুধু আকাশ কালো হতে শুরু করেছে। অধ্যায় 2। সব দোষ ধীরে ধীরে শুধু এক নারীর কাঁধে। বিয়ের দ্বিতীয় বছর পেরোতেই প্রশ্নটা আর প্রশ্ন থাকলো না, ওটা হয়ে গেল বিচার, অভিযোগ এবং প্রতিদিনের অপমানের নতুন অজুহাত। সকালে ঘুম থেকে উঠে মেহরিন সংসারের সব কাজ করত। চা, নাস্তা, রান্না, কাপড়, ঘরদোর, ওষুধ, বাজারের হিসাব সবই সে করত নিঃশব্দে। কিন্তু তার এই চুপচাপ ভালোবাসার কোনো দাম যেন কারও চোখে আর থাকল না। রোকেয়া বেগম খেতে বসে বলতেন, এত আদর করে বউ ঘরে আনলাম, লাভটা কি হল? শ্বশুর বলতেন, বংশের বাতি না জ্বললে ঘরের সুখও পূর্ণ হয় না। আত্মীয়রা এলে অবস্থা আরও খারাপ হতো। কেউ মুখে মিষ্টি হাসি রেখে বলতো, কি রে মা, সুখবর কবে দিবি? বেশি দেরি ভালো না কিন্তু। ডাক্তার দেখাচ্ছ নাকি শুধু সময় নষ্ট করছো? আল্লাহ ভরসা। কিন্তু সেই হাসির আড়ালে রাতের পর রাত সে ভেঙে পড়ত। হে আল্লাহ, আমি কি সত্যই কোনো অপরাধ করেছি? আমি কি কোনোদিন মা হতে পারবো না? একটা মেয়ে ভেতরে ভেতরে কতটা ভাঙছে। শেষ পর্যন্ত একদিন সে সাহস করে রিয়াদকে বলল, আমরা কি একবার ভালো ডাক্তার দেখাতে পারি? দুজনই পরীক্ষা করালে হয়তো কারণটা বোঝা যাবে। আমার পরীক্ষা কেন? ডাক্তাররা তো বলেন সমস্যা দুজনের যে কোনো পক্ষেই থাকতে পারে। তুমি কি বলতে চাইছো সমস্যা আমার? না, আমি তা বলিনি। আমি শুধু বলছি আমরা একসঙ্গে জানলে ভালো হয়। অনেক অনুরোধের পর তারা ডাক্তারের কাছে গেল। ডাক্তার সব শুনে শান্ত গলায় বললেন, দেখুন, সন্তান না হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কোনো পক্ষেই থাকতে পারে। তাই সঠিকভাবে জানতে হলে দুজনেরই কিছু পরীক্ষা প্রয়োজন। এই কথাটা শুনে মেহরিনের মনে অদ্ভুত এক আশা জন্মেছিল। সে ভেবেছিল এবার হয়তো সত্যিটা খুঁজে দেখা হবে। এবার হয়তো তাকে আর একা একা কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কিন্তু বাড়ি ফেরার পর সব বদলে গেল। ওর কিছু টেস্ট দিয়েছে। ডাক্তার তো বলেছিলেন দুজনের। মা, আমি বলছিলাম যে আমার ছেলের আবার কি সমস্যা হবে? আমার ছেলে একদম সুস্থ। সমস্যা যদি থাকে তোরই আছে। এই ঘরে সত্যের চেয়ে বড় হলো অহংকার, আর সেই অহংকারের বোঝা চাপানো হবে একমাত্র তার কাঁধে। তারপর শুরু হলো একতরফা চিকিৎসা, ওষুধ খাওয়া, পরীক্ষা, তাবিজ, দোয়া, ঝাড়ফুঁক, কবিরাজ। যা বলা হয় মেহরিন সব করে, কারণ সে ভাবত হয়তো একটা বাচ্চা এলে সব ঠিক হয়ে যাবে, হয়তো সবাই আবার তাকে ভালোবাসবে। কিন্তু কেউ একবারও ভাবল না হয়তো সমস্যা মেয়ের নয়। সময় যেতে লাগলো, 1 মাস, 6 মাস, 1 বছর, তারপর আরো বছর। কিন্তু মেহরিনের জীবনে যেন ক্যালেন্ডারের তারিখগুলো কষ্টের ভাষা হয়ে গেল। রোকেয়া বেগম এখন আর শুধু ইঙ্গিতে কথা বলতেন না, তিনি সরাসরি অপমান করতেন। খেতে বসলে বলতেন, এত খেয়ে কি হবে? এত খেয়ে কি হবে? ঘরে সুখ আনতে পারলি না, শুধু খাওয়াটাই জানিস। কাজ করতে একটু দেরি হলে বন্ধা মেয়েদের আবার এত আরাম কিসের? ও আমার কপাল দেখেন, কি বউ ঘরে আনছি। দেখতে সুন্দর হলেই কি হয়? এই দেখতে সুন্দর হলেই কি হয় কথাটার ভেতরে কতটা তাচ্ছিল্য লুকিয়েছিল তা শুধু মেহরিন জানতো। একদিন এক আত্মীয় এসে সরাসরি বলল, কি রে মা, এখনো কিছু হলো না? দেখিস বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর হয় না। কি আর বলবো আপা, সবই তো করছি। কেউ তার কান্না দেখল না, দেখলেও গুরুত্ব দিল না। রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মুখের দিকে তাকিয়ে বলেছিল, আমার কি সত্যই এত দোষ? আমি কি ইচ্ছে করে মা হতে পারছি না? তার সবচেয়ে বড় দুঃখ ছিল সে কাউকে নিজের পক্ষে দাঁড়াতে পারছিল না।
রিয়াদও ধীরে ধীরে বদলে যাচ্ছিল। আগে সে অফিস থেকে ফিরে মেহরিনের পাশে বসতো, কথা বলতো, হাসতো, গল্প করত। এখন সে ফিরেই চুপচাপ, কখনো মোবাইলে ডুবে থাকে। কখনো অযথা বিরক্ত হয়, কখনো মায়ের কথার প্রতিবাদ না করে নীরব সমর্থন দেয়। এক রাতে মেহরিন জিজ্ঞেস করেছিল, তুমি কি আর আগের মতো আমাকে ভালোবাসো না? সবকিছুতেই এত কথা বলতে হবে? সংসারে একটু সমস্যা হলেই তুমি কষ্টের নাটক শুরু করো। নাটক? সে আর কথা বলেনি, শুধু মনে মনে বলেছিল, আমার কান্নাটাও তাহলে এখন তোমার কাছে অভিনয়? সমস্যা এখানেই শেষ হয়নি। পাড়ার মানুষও তাকে ছাড়েনি। বাজারে গেলে কেউ তাকিয়ে হাসতো, কেউ নিচু গলায় বলতো, এত ডাক্তার দেখিয়ে কি হবে? আর কিছু নোংরা মানসিকতার লোক বলতো, সন্তান না হলে এত কষ্ট কিসের, সাহায্য লাগলে বললেই তো হয়। এই কথাগুলো শুনে মেহরিনের বুকের ভেতর ঘৃণায় কেঁপে উঠত। সে বাড়ি ফিরে দরজা বন্ধ করে কাঁদত, কখনো নিজের পেটের ওপর হাত রেখে বলতো, আমি কি কোনোদিন মা ডাক শুনবো না? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিনটা তখনও আসেনি। একদিন বিকেলে রিয়াদ অফিস থেকে ফেরার পথে এলাকার কয়েকজন ছোট ছেলে যুবকের মুখোমুখি হলো। তারা হেসে বলল, বড় ভাই, এত বছরেও ঘরে সন্তান নাই কেন? আমাদের বললেই তো হতো, আমরা সাহায্য করতাম। তারপর চারপাশে হাসি, সেই অপমান, সেই পুরুষ অহংকারে আঘাত, রিয়াদের ভেতরে জমে থাকা সব বিষ একসঙ্গে ফেটে বেরোল। তারপর চারপাশে হাসি, সেই অপমান, সেই পুরুষ অহংকারে আঘাত, রিয়াদের ভেতরে জমে থাকা সব বিষ একসঙ্গে ফেটে বেরোল। সেদিন সে আর স্বামী ছিল না, সে হয়ে উঠেছিল আহত অহংকারের অন্ধ প্রতিশোধ। আর সেই প্রতিশোধের প্রথম শিকার হল মেহরিন। সেদিন সন্ধ্যায় দরজা খুলেই রিয়াদ ঘরে ঢুকল। তার চোখ লাল, মুখ শক্ত, চোয়াল কাঁপছে। চা দেবো? চুপ কর। চা? তোমার মাথায় এখনো চা আছে? কি হয়েছে? কি হয়েছে জানো না? বাইরে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, সবাই আমাকে নিয়ে হাসে, আর তার কারণ তুমি। আমি এক ঝটকায় একটা চর। মেহরিন পেছনে হোঁচট খেয়ে দেয়ালে ঠেকে দাঁড়ালো। তার কান ঝাঁ ঝাঁ করছে, তার চোখ ঝাপসা। সে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটার জন্য সে এত অপমান সহ্য করেছে। সেই মানুষই প্রথমবার তার গায়ে হাত তুলল। রিয়াদ, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারছি। 10 বছর ধরে একটা সন্তানও দিতে পারলে না, শুধু আমার জীবনটা শেষ করে দিলে। ঠিকই করছিস, এমন মেয়েকে এতদিন ঘরে রাখাই ভুল হয়েছে। যে বউ বংশধর দিতে পারে না, তার আবার মান সম্মান কি? আম্মা চুপ, আমার ছেলের নামে একটাও কথাও বলবি না। সেদিন রাতের পর সবকিছু পাল্টে গেল। ওই একটা চর যেন একটা দরজা খুলে দিল, যার ওপারে ছিল শুধু নির্যাতন, অপমান, ভয় আর নীরব ভাঙন। তারপর থেকে প্রায়ই সামান্য অজুহাতে রিয়াদ রেগে যেত। ভাত নরম হলে, চা দেরি হলে, কাপড় ঠিক মতো না ভাঁজ হলে, অথবা মেহরিন চুপচাপ থাকলেও। এই মুখ করে থাকো কেন? সংসারে শান্তি দিতে পারো না, এখন আবার কষ্টের অভিনয়। তোমার জন্য আমি সবার কাছে ছোট হয়ে যাচ্ছি। এত খাই খাই কিসের? পেট তো ভরে, কোল তো ভরে না। এই একটা কথা মেহরিনের বুক ভেঙে দিত। কখনো আত্মীয়দের সামনে, ওকে তালাক দিয়ে দে। এমন মেয়ের আর দরকার কি? কিন্তু সত্যি কথা হলো, সে সবকিছু সহ্য করছিল একটাই আশায়, স্বামী হয়তো একদিন বুঝবে, একদিন বলবে, আমি আছি, তুমি ভেঙে পড়ো না। মেহরিনের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে মাঝে মাঝে কথা ভুলে যেত, চুলায় হাঁড়ি বসিয়ে রেখে ভুলে যেত, একলা একলা ফিসফিস করত। প্রতিবেশীর বাচ্চার কান্না শুনে দরজার আড়াল থেকে কাঁদত। কখনো আলমারিরই ভেতর লুকিয়ে রাখা একটা ছোট্ট জামা বুকে জড়িয়ে বসে থাকত। একদিন রোকেয়া বেগম দেখে ফেললেন, দেখছিস এবার তো পাগলও হয়ে গেছে। এ মেয়ে ঘরে থাকলে আমাদেরই বদনাম হবে। সেই নীরবতা মেহরিনের জন্য মারধরের থেকেও বেশি কষ্টের ছিল, কারণ সে বুঝে গেল তার কান্না, তার ভাঙা মন, তার অসুস্থতা কোনোটাই আর এই মানুষটার কাছে গুরুত্বপূর্ণ নয়।
এক রাতে দরজার আড়াল থেকে সে শুনলো। আর দেরি করিস না, ওকে তালাক দে। তোকে আবার বিয়ে দেব, এমন বউ আনবো যে ঘরে আলো এনে দেবে। কিন্তু মুখে শব্দ ছিল না, কারণ সেদিন সে বুঝে গেল এই ঘরে সে আর মানুষ নয়, সে শুধু এক ব্যর্থতার নাম। সেই ঘর থেকেই একদিন তাকে পরের মতো বের করে দেওয়া হলো। সকাল থেকেই বাড়িতে অদ্ভুত নীরবতা। রিয়াদ চোখে চোখ রাখছে না। রোকেয়া বেগম অস্বাভাবিক শান্ত। বসার ঘরে দু একজন আত্মীয় এসে বসেছে। মেহরিনের বুক ধকধক করছিল। বিকেলে তাকে ডেকে বসার ঘরে আনা হলো। টেবিলের উপর কাগজ। সে আস্তে জিজ্ঞেস করলো, এগুলো কি? সই করে দাও। কিসের? তালাকের কাগজ। মেহরিনের পৃথিবী যেন 1 সেকেন্ডে থেমে গেল। সে অবিশ্বাসে রিয়াদের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি আমাকে ছেড়ে দেবে? আমি কি চেষ্টা করিনি? আমি কি তোমার জন্য সব সহ্য করিনি? আমার মায়ের অপমান, লোকের কথা, ওষুধ, ডাক্তার, কান্না সব মুখ বুজে সহ্য করেছি শুধু তোমাকে ভালোবেসে। একবার, শুধু একবার বলো, আমার দোষ প্রমাণ হয়েছে। তুমি নিজের সত্যিটা খুঁজেছো? অতিরিক্ত কথা বলিস না। রিয়াদ, আমাকে সত্যি আর একটুও দরকার নেই তোমার। বংশধর দিতে পারিস না, তবু এত জোর। সবকিছুর একটা শেষ আছে। তার শেষ আলোটুকু নিভিয়ে দিল। তালাক হয়ে গেল। 10 বছরের সম্পর্ক, হাজারটা রাতের কান্না, অগণিত অপমান, একটা মেয়ের পুরো যৌবন, সব কয়েকটা সই আর কিছু শব্দে শেষ হয়ে গেল। বাবার বাড়ি ফেরার দিন তার হাতে ছিল কয়েকটা কাপড়, কয়েকটা বই আর একটা ভাঙা মন। মা দরজায় দাঁড়িয়ে মেয়ে দেখে কেঁদে উঠলেন। আমার মেয়েটাকে এরা কি করেছে? মেহরিন কিছু বলল না। সে শুধু মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদল। তালাকের পরের দিনগুলো ছিল আরও ভয়ঙ্কর। সে খাওয়া বন্ধ করে দিল। রাতে ঘুম হতো না। কখনো হঠাৎ চমকে উঠত, কখনো আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, আমি কি সত্যি খারাপ? আমি কি সত্যি অযোগ্য? তার পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেল। মনোরোগ বিশেষজ্ঞ, ওষুধ, নিয়মিত কাউন্সেলিং, পরিবারের স্নেহ, ধীরে ধীরে একটা ভেঙে যাওয়া মেয়েকে ফের মানুষ করার চেষ্টা শুরু হল। মা প্রতিদিন মাথায় তেল দিতেন, খাইয়ে দিতেন। বাবা চুপচাপ দরজার কাছে বসে থাকতেন। মেয়ের দিকে তাকিয়ে তার চোখে জমে থাকত অপরাধবোধ। মাসের পর মাস পরে মেহেরিন একটু একটু করে ভালো হল। তার হাসি পুরোপুরি ফিরল না, তবু সে আবার বেঁচে থাকার চেষ্টা করল। একদিন মা খুব সাবধানে বললেন, মা, সব জীবন তো এভাবে থেমে থাকে না। যদি আবার নতুন করে শুরু করতে চাইস? মেহেরিনের চোখে ভয়। আবার আবার যদি একই হয়? মা কাঁদতে কাঁদতে বললেন, সব মানুষ একরকম হয় না মা। অনেক খোঁজ খবরের পর পরিবার মেহেরিনের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিল। ছেলেটির নাম আরমান, শান্ত, শিক্ষিত, দায়িত্বশীল। সবচেয়ে বড় কথা, মেহেরিনের অতীত জেনেও আরমান বলেছিল, মানুষের জীবনে দুঃখ থাকলে মানুষ দোষী হয়ে যায় না। বিয়ের রাতে মেহেরিন খুব ভয় পেয়েছিল। আরমান শুধু বলেছিল, তুমি নতুন করে বাঁচতে চাইলে আমি পাশে থাকব, না চাইলে জোর করব না, তোমার সম্মান আগে। এই কথায় মেহেরিনের চোখে পানি চলে এসেছিল। অনেক বছর পর সে প্রথমবার অনুভব করল সম্মানও একটা ভালোবাসার ভাষা। কিন্তু অন্যদিকে রিয়াদের জীবনেও তখন নতুন বিয়ে, নতুন আয়োজন, নতুন অহংকার। কেউ জানত না এবারই মুখোশ খুলবে। রিয়াদের দ্বিতীয় বিয়ে হল তানিয়া নামের এক কমবয়সী, সুন্দরী, আত্মবিশ্বাসী মেয়ের সঙ্গে। রোকেয়া বেগমের মুখে আবার গর্বের হাসি। আত্মীয়দের সামনে তিনি বলতেন, এবার দেখবেন আমাদের ঘর আলোয় ভরে যাবে। তার কথা বলার ভঙ্গি এমন ছিল যেন আগের বউ ঘর অন্ধকার করে রেখেছিল, এবার নতুন বউ এসে আলো দেবে। বিয়ের শুরুতে সব ভালোই ছিল। তানিয়া সুন্দর, স্মার্ট এবং নিজের সম্মান সম্পর্কে সচেতন। সে মেহরিনের মতো চুপচাপ সব সহ্য করার মানুষ নয়। প্রথম কয়েক মাস খুব আদর আপ্যায়ন। রোকেয়া বেগম বলতেন, আমার ঘরের লক্ষ্মী। কিন্তু সময় যেতে লাগল। 3 মাস, 6 মাস, তারপর 1 বছর। সন্তানের কোনো খবর নেই। ধীরে ধীরে পুরনো সেই অস্থিরতা, পুরনো সেই অপেক্ষা,
পুরনো সেই চাপা দোষারোপের বাতাস আবার ঘরে ঢুকতে লাগল। একদিন নাশতার টেবিলে রোকেয়া বেগম বললেন, তানিয়া, তুমি ডাক্তার দেখাওনি? তানিয়া খুব শান্তভাবে বলল, দেখিয়েছি। তাহলে? ডাক্তার বলেছেন, দরকার হলে দুজনেরই পরীক্ষা লাগবে। এই কথাটা শুনে রোকেয়া বেগমের মুখ শক্ত হয়ে গেল। আমার ছেলের আবার পরীক্ষা কেন? তানিয়া সোজা তাকিয়ে বলল, কারণ সন্তান হওয়া শুধু মেয়ের দায়িত্ব না। আমার ছেলের আবার পরীক্ষা কেন? কারণ সন্তান হওয়া শুধু মেয়ের দায়িত্ব। এই উত্তর শুনে ঘরে অস্বস্তির নীরবতা নেমে এলো। রিয়াদ কথাটা এড়িয়ে যেতে চাইল, এসব পরে দেখা যাবে। তানিয়া থামল না। না, পরে নয়, আমি একা একা দোষ নেব না। বাধ্য হয়ে তারা ডাক্তারের কাছে গেল। ডাক্তার আগের মতোই বললেন, দুজনের কিছু পরীক্ষা লাগবে। তানিয়া সঙ্গে সঙ্গে রাজি। রিয়াদের মুখ ফ্যাকাশে, কিন্তু এবার আর পিছু হটার সুযোগ ছিল না। কয়েকদিন পরে রিপোর্ট হাতে এলো। ডাক্তারের চেম্বারে সবাই বসে। ডাক্তার রিপোর্ট দেখে চশমা খুললেন, গলা ভারী। মিসেস তানিয়ার রিপোর্ট মোটামুটি ভালো, কিন্তু মিস্টার রিয়াদের রিপোর্টে গুরুতর জটিলতা আছে। স্বাভাবিকভাবে সন্তানের বাবা হওয়া অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভবের কাছাকাছি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কেউ কথা বলছে না। রোকেয়া বেগমের হাত থেকে ব্যাগ পড়ে গেল। রিয়াদের ঠোঁট শুকিয়ে গেল। তানিয়া স্থির চোখে রিয়াদের দিকে তাকিয়ে রইল। তারপর খুব নিচু গলায় বলল, মানে এতদিন একটা নির্দোষ মেয়ের ঘাড়ে সব দোষ চাপানো হয়েছিল? ডাক্তার পেশাদার ভঙ্গিতে বললেন, আমি শুধু রিপোর্ট যা বলছে তাই বলছি, কিন্তু এই কয়েকটা বাক্যই যথেষ্ট ছিল। এই কথাগুলো যেন রোকেয়া বেগমের কানে গিয়ে একের পর এক পুরনো দৃশ্য ফিরিয়ে আনল। মেহরিনের কান্না, তার কাঁপা গলা। আম্মা, দোষ যদি আমার না হয়? একবার সত্যিটা খুঁজে দেখুন, আমি কি এতই অযোগ্য? চেম্বার থেকে বেরোতেই তানিয়া আর চুপ থাকল না। সে রিয়াদের দিকে তাকিয়ে বলল, তুমি জানো সবচেয়ে বড় অপরাধ কি? তুমি শুধু মিথ্যা বলনি, একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছ। রোকেয়া বেগম বললেন, চুপ করো, বাইরের লোক শুনবে। তানিয়া তীব্র হেসে বলল, মান-সম্মান? যেদিন আপনারা একটা মেয়েকে বন্ধা বলে অপমান করছিলেন, সেদিন মান-সম্মান কোথায় ছিল? এরপর আর কিছু চাপা রইল না। যেদিন আপনারা একটা মেয়েকে বন্ধা বলে অপমান করছিলেন, সেদিন মান সম্মান কোথায় ছিল? এরপর আর কিছু চাপা রইল না। আত্মীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ল। যারা একসময় মেহরিনকে খোঁটা দিত, তারা এখন আড়ালে রোকেয়া বেগমকে নিয়ে কথা বলতে লাগলো। অন্যের মেয়ের জীবন নষ্ট করেছে, নিজের ছেলের দোষ মানেনি। কারণ শুধু মেয়ের কপালে দোষ লিখে দিলেই সত্যি বদলে যায় না। রোকেয়া বেগম এই অপমান সহ্য করতে পারছিলেন না। এভাবে আমাদের ছোট করছো কেন? আমি ছোট করছি না। পাপ চাপা থাকে না। রিপোর্ট দেখুন, তারপর বিচার করুন। আপনারা যা করেছেন তার আয়নাটা দেখাচ্ছি। রিয়াদও ভেঙে পড়তে শুরু করল। রাতে ঘুম হতো না। সে বারবার মেহরিনের মুখ মনে করত, চোখে জল ভরা সেই মুখ, চড় খেয়ে স্তব্ধ হয়ে যাওয়া মেয়েটা, তালাকের কাগজে ভেজা অশ্রু। আমাকে সত্যি আর একটুও দরকার নেই তোমার? আমি এই সম্পর্ক রাখবো না। মিথ্যার উপর সংসার হয় না। ডিভোর্স হয়ে গেল। যে ঘর একদিন অন্যায় করে একজন নির্দোষ মেয়েকে বের করে দিয়েছিল, সেই ঘরেই এবার সত্য, অপমান আর অনুশোচনার ছায়া নেমে এলো। আরমানের সঙ্গে বিয়ের পর মেহরিনের জীবন প্রথম দিকে সত্যই শান্ত ছিল। কেউ তাকে খেতে বসে খোঁটা দেয় না, কেউ তাকে অপয়া বলে না। একদিন আরমান বলেছিল, হাও, তোমার জীবনে যা ঘটেছে তা তোমার লজ্জা না, যারা করেছে লজ্জা তাদের। এই কথায় মেহরিনের বুক কেঁপে উঠেছিল। সে অনুভব করেছিল হয়তো জীবন শেষ হয়ে যায়নি। কেউ রাতের কান্নাকে নাটক বলে না। আরমান ধীরে ধীরে খুব যত্ন করে মেহরিনের ভাঙা মনটাকে ছুঁয়েছিল। ধীরে ধীরে সে আবার সংসার করতে শিখল, আস্তে আস্তে হাসতে শিখল। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে চা খাওয়া। একদিন যদি আমাদের একটা বাচ্চা হয়। আমি চাই ও তোমার মতো শান্ত হোক। মেহরিন হেসেছিল, কিন্তু সেই হাসির ভেতরে ভয় লুকিয়েছিল। কারণ সে জানতো এই জায়গাটাই তার জীবনের সবচেয়ে গভীর ক্ষত। সময় যেতে লাগলো,
কিন্তু সন্তান এলো না। এবার মেহরিনের বুকের ভেতর পুরনো আতঙ্ক জেগে উঠল। রাতে ঘুম ভেঙে যেত, মনে হতো আবার কি শুরু হবে, আবার কি সবাই বদলে যাবে। কিন্তু আরমান আলাদা ছিল। একদিন সে নিজেই বলল, চলো আমরা দুজনই ডাক্তার দেখাই, যা আছে একসঙ্গে জানবো। সে মনে মনে বলল, এই একটাই তো আমি সারা জীবন শুনতে চেয়েছিলাম, দোষ নয়, পাশে থাকার কথা। তারা দুজনই পরীক্ষা করালো। কয়েকদিন পর রিপোর্ট দেখে ডাক্তার খুব ধীরে বললেন, আরমানের তেমন সমস্যা নেই, কিন্তু মেহরিনের শরীরে কিছু জটিলতা তৈরি হয়েছে। দীর্ঘদিনের মানসিক চাপ, ভুল চিকিৎসা, অতিরিক্ত ওষুধ আর পুরনো অবহেলার কারণে তার মাতৃত্বের সম্ভাবনা অনেক কমে গেছে। অসম্ভব বলছি না, কিন্তু খুব কঠিন। এই কথাগুলো শুনে মেহরিন যেন নিঃশব্দে ভেঙে পড়ল। হাসপাতাল থেকে বের হওয়ার পরও সে কিছু বলল না। মেহরিন, দরজা খোলো। তুমি যাও, আমি ভালো নেই। যেখানে বছরের পর বছর জমে থাকা ব্যথা একসঙ্গে বেরিয়ে আসে, সে নিজের মুখ দুহাতে ঢেকে বলছিল, আমি পারলাম না, আমি আবারও পারলাম না। আমার জীবনে কি শুধু এই না পারা লেখা আছে? আমি কি কোনোদিনও মা ডাক শুনবো না? প্রথম ঘরে আমাকে দোষ দিল, মারলো, ভাঙলো, আর এখন যখন সত্যি আমি পারছি না, তখন মনে হচ্ছে আল্লাহ আমাকে দুবার কাঁদালেন, একবার অন্যায়ের জন্য, আরেকবার সত্যির জন্য। না, এটা শাস্তি না, এটা তোমার দোষও না। তোমাকে কেউ সময় মতো মানুষ হিসেবে দেখেনি, রোগী হিসেবে দেখেনি, শুধু দোষী হিসেবে দেখেছে। মেহরিনের বুকের মধ্যে জমে থাকা হাহাকার আরো জোরে কেঁদে উঠল। ঠিক কিছুদিন পর ফলো আপ দেখাতে গিয়ে হাসপাতালে তার হঠাৎ দেখা হয়ে গেল রোকেয়া বেগমের সঙ্গে। সময়ের ভারে তিনি অনেক বুড়িয়ে গেছেন, চোখে সেই আগের তেজ নেই। মা, আমাকে মাফ করতে পারবি? নিজের ছেলের দোষ মানিনি, তোকে অন্যায়ভাবে দোষ দিয়েছি, তোকে অপমান করেছি। তোর চোখের পানি, তোর ভাঙা জীবন সব আমার পাপ। আপনারা যদি একটু আগে সত্যিটা মানতেন, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত। রাস্তায় এক মা তার সন্তানের হাত ধরে হাঁটছিল। সেই দৃশ্য দেখে মেহরিনের চোখ আবার ভিজে উঠল। তার কোল আজও খালি, তার বুক আজও ভারী, আর জীবন আজও অপূর্ণতার কষ্টে ভরা। সে কোনোদিন দোষী ছিল না, সে শুধু ছিল এক নির্দোষ হৃদয়, যাকে সবাই খুব দেরিতে বুঝেছিল। এই গল্প শুধু মেহরিনের না, এই গল্প সেই সব নারীর, যাদের ঘরে সন্তান না এলে সবার আগে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এই গল্প সেই সব পুরুষেরও, যারা সমাজের ভয়ে নিজের সত্যি লুকিয়ে রাখে। এই গল্প সেই সব শ্বশুর শাশুড়ির, যারা পরীক্ষা নিরীক্ষার আগে বিচার করে ফেলে। একটা কথা মনে রাখবেন, সন্তান না হওয়ার দায় শুধু স্ত্রীর নয়, হ্যাঁ, শুধু স্বামীরও নয়, এটা দুজনের বিষয়। সমস্যা কার তা পরীক্ষা ছাড়া জানা যায় না। সময় থাকতে চিকিৎসা প্রয়োজন, সময় থাকতে সত্যি মেনে নেওয়া প্রয়োজন, সময় থাকতে একটা মেয়েকে মানুষ হিসাবে দেখা প্রয়োজন। কারণ সত্য দেরিতে বের হলে অনেক সময় বিচার হয় ঠিকই, কিন্তু ততদিনে জীবনটা আর আগের জায়গায় ফেরে না। মেহরিনের কোল খালি রয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় সত্য হলো তার অপরাধ ছিল না, অপরাধ ছিল সমাজের দৃষ্টিভঙ্গির।